প্রশ্ন করে সিক্ত চোখে তাকায় শ্রাবণ। ইফতেখার একবার তার চোখে দেখে চিন্তিত বেশে দৃষ্টি ঘাসের দিকে নামিয়ে হেঁটে চলেছে। শ্রাবণ কম্পিত নিঃশ্বাসের সাথে নিজের স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা করে, আঙুলের কোণে চোখের সিক্ততা দূর করে। এইটুকু সময় ইফতেখার পায়ের ডগায় চোখ রেখেই হাঁটতে থাকে। শ্রাবণের জিজ্ঞাসার উত্তর না করে সে জানতে চায়, তারপর কি তুমি বাড়িতে গিয়ে তার পরিবারকে পেলে? আমি গ্রামে গেলাম তো অনেক পরে। উনি চাইছিলেন না আমি তার পরিবার পর্যন্ত পৌঁছাই, আর শুরুতেই আমাকে সব জানায়নি। পরিবারের সন্ধান দিয়েছে, খুব বেশি সময় হয়নি। আমি যাব শুনেই তিনি কেমন ভয় পেতে লাগলেন। যদি ভাইদের কাছে যাই, নিশ্চিত ঘৃণা প্রকাশ করে তাকে অভিশপ্ত করবে। পালিয়ে ঘৃণ অপরাধী তো করেছেন, বাবা ভাইদের দুর্নাম করে এসেছেন। আর যদি স্বামীর কাছে যাই রেগে যাবেন, হয়তোবা তার সুখের সংসারে বাধা সৃষ্টি করায় ক্ষেপে আসবেন, তার উপর ক্রোধ নিংড়াতে। না হয় অস্বীকার করবেন, অধিকার দেয়ার হলে তো থেকেই যেতেন, অপবাদ দিতেন না, বঞ্চিত করতেন না তার সুখ রাজ্য থেকে। তিনি ফেরার হলে কি আর ফেলে রেখে চলে গেছে? যে যার মতো ভালো আছে ভালোই থাকুক, দুঃখগুলো না হয় তারই হয়ে থাকুক, এগুলোই ভেবে রেখেছেন তিনি। আর আমি সেখানে গিয়ে কি দেখলাম জানেন? মহান সেই পুরুষটি সত্যি সুখে আছেন, ভুলে আছেন। বাবা তো নেই, ভাইয়েরাও ভুলে আছে। জমি জমা নিজেদের ভোগে বন্টন করে নিয়েছেন। ফাতিহার কোনো অস্তিত্ব নেই কোনো কুলেই। বলনি তার ব্যাপারে? ওনার চিকিৎসার জন্য তো কিছু পাঠাতে পারতেন। তবে ওনার জমি জমাতে ওনার হক, স্বামীর ঘরেও পড়ে আছে অধিকার। আব্বাকে বললেও তো কিছু ব্যবস্থা করে দিতেন ওনার পরিবারের সাথে আলাপ করে। তার ছেলের সাথে নিঃশ্বাসে এক টুকরো হাসি স্পষ্ট করে শ্রাবণ, বলে, যাদের মুখে মরে তার অস্তিত্বই নেই তাদের কাছে যাব চিকিৎসার জন্য সাহায্য চাইতে। আরে চিকিৎসার অর্থ তো রাস্তায় সাহায্যের আবেদন পত্র নিয়ে দাঁড়ালেই উঠে আসবে। আমি তো প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম তাদের মনে একটু ফাতিহার গুনগুন শুনবো, তারপর সন্ধান দিব। তারা অন্তত শেষকালে তার সম্মুখে দাঁড়াতে ছুটে আসবেন, নির্ভয় দিয়ে এক টুকরো হাসি ঝরাতে চাইবেন। বিরতি নিয়ে হতাশার সাথে কম্পিত নিঃশ্বাস ছাড়ে শ্রাবণ। পরক্ষণেই বলে, চিকিৎসা এই প্রতিষ্ঠানেই করাচ্ছে, বিভিন্ন উৎসের সহযোগিতায় প্রতিটি সদস্যদের। আমার ফুসফুস ক্যান্সার, আবার শ্বাসকষ্ট, কোমরের হাড় কিঞ্চিত ক্ষয়। ঔষধের উপর নিয়ন্ত্রণে আছেন। লাইফ ড্যামেজের পথে। আল্লাহই ভালো জানেন কার জোর কত দূর। আর লাইফটা ড্যামেজ করার সেই মানুষটাকে আন্দাজ করতে পারছেন? তিনি আপনাদের এলাকার বর্তমান চেয়ারম্যান জনাব আফজল হোসেন। বিস্ময়ের সাথে তাৎক্ষণিক ঘাড় ঘুরিয়ে শ্রাবণের চোখে কঠিন দৃষ্টিতে তাকায় ইফতেখার। শ্রাবণ অদম্যভাবে পরপরই বলে, আপনার অকল্পনীয় সত্য। আমার শ্বশুর মশাই ছিলেন সেই মহান যুবক। ফাতিহা নামক ভদ্র মহিলাকে আমি আগে খালাম্মা ডাকতাম, এখন কিছুদিন যাবৎ আম্মা ডাকি আপনার জন্য। আপনার আম্মাকে যে সম্পর্কে আম্মা ডাকা, ওনাকে একই সম্পর্কে আম্মা ডাকি। মাথা নষ্ট তোমার? কার সম্পর্কে কি বলছো? জেনে বলছো? যার সম্পর্কে আপনার এমন সব ধারণা অকল্পনীয়, অন্ধবিশ্বাস স্থির, তার সম্পর্কেই বলছি। আমি স্বল্প জেনেই চেয়ারম্যানের পুত্রবধূ হতে চাইনি। আর চেয়ারম্যানের পুত্রবধূ হওয়ার আমি চেয়ারম্যান বাড়িতে এখন অবধি বিশেষ কোনো উপহার না পেলেও সেই পরিবারের এই সদস্য আমায় তার মূল্যবান সম্পদ উপহার দিয়েছেন। ওই বেনারসি, ওই নূপুর জোড়া তার যত্নে তুলে রাখা বহুদিনের স্মৃতি। এই মূল্যবান সম্পদের শুরুটা যেদিক থেকে হয়েছে, শেষটাও সেদিকেই স্থির রাখতে তিনি পুত্রবধূর হাতে তুলে দিলেন। আপনার পরিচয় জেনে ওনার রিয়াকশনটা কেমন হয়েছে লক্ষ্য করেছিলেন? ইফতেখারের চোখের স্তব্ধতা যেন কাটতে চাইছে না। নিষ্পলক অসহায়তার ন্যায় সে তাকিয়েই আছে শ্রাবণের দিকে। শ্রাবণের ব্যথা অনুভব হয় তার এই প্রতিক্রিয়ায়। সে গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে যায়, আপনার বিশ্বাস করতে কষ্ট হবে জানি, কিন্তু এই সত্যটা আপনার বাবার অতি পরিচিত সত্য। সেদিন আমাকে বেনারসি পড়তে দেখে বাড়ির প্রায় সবার মুখেই আমার সৌন্দর্যের প্রশংসা চলছিল, আপনার মুখেও। কিন্তু আপনার আব্বা আমাকে দেখে আমার প্রশংসা না করে কি বলেছিলেন জানেন? শাড়ি চিনে উঠতে ওনার বোধহয় এক মুহূর্ত সময় লাগেনি। গম্ভীর মুখে তিনি আমাকে জিজ্ঞেস করেছেন, ফাতিহা কোথায়? আমি তার কে হই চিন্তা করুন একবার। সবকিছু ওনার স্পষ্ট মনে আছে, কিন্তু বঞ্চিত অধিকার যে তার প্রাপ্য সেটা বোধহয় ভুলেই বসে আছেন। তিনি চেয়ারম্যান। এই শহরের রাস্তাঘাট কিংবা যোগাযোগ পন্থা ওনার অজানা নয় কোনোটাই। খুঁজতে চাইলে খুঁজে পাওয়াটাও
আহামরি ছিল না। এক বিজ্ঞাপন ছাপালেই সারা দেশ জেনে যায়। এটা তো নির্দিষ্ট একটা শহরই ছিল, পরিচিত শহর। শ্রাবণ, চুপ করো। অসহনীয়ভাবে নিজের চোখ বন্ধ করে নেয় সে শ্রাবণকে থামিয়ে। হনহন পায়ে একটু এগিয়ে গিয়ে বেঞ্চে বসে যায় একা একা। ফ্যাকাশে অস্থির মুখখানা তার। এমন সত্যের প্রত্যাশা তো সে করেনি। শ্রাবণ ধীর পায়ে এগিয়ে যায় তার দিকে, থামিয়ে দেওয়ার প্রেক্ষিতে বলে, শ্রাবণ তো চুপেই ছিল, অথচ আপনার সত্য জানার ছিল। আমি এমনটা শুনতে চাইনি। না চাইলেও এমন অনেক কিছুরই প্রত্যক্ষতা করতে হয় জীবনে। শ্রাবণ থেমে গেলেই আপনি আরো অজানায় পড়ে থাকবেন। কান্তাদের সাথে আপনাদের কেমন শত্রুতা আপনি জানেন না। প্রতিবেশী যখন জমি জমা নিয়ে তো কিছু থাকতেই পারে, স্বাভাবিক। আপনাদের পাশের বাড়ির সাথেও আপনাদের এমন কিছু না কিছু আছে। তারপরেও আগে পরে একটা মিল মহব্বত এসে যায়, কিন্তু কান্তাদের সাথে উভয় পক্ষের এমন অটুট শত্রুতার কারণ মূলত আপনার আব্বা আর এই আম্মাই। ওনার প্রাথমিক পরিচয়, তিনি কান্তার একমাত্র ফুপু। ইফতেখার আরো কিছু বিস্ময় জাগিয়ে তাকায় তার দিকে। শ্রাবণ থামে না, পাশে বসে বলতেই থাকে, অথচ ওই বাড়ির বাচ্চারাও আপনাদের মতোই এমন ধোঁয়াশার মধ্যে বড় হয়েছে। জানেনই না আদৌ তাদের কোনো ফুপু আছে কিনা। যেই জমিদার খালার কাছে আমি উঠেছিলাম, আম্মার পরিচয়ে উঠেছিলাম, ওনারা বাল্যকালের বন্ধু ছিল। এরপর ননদ ভাবি হলো। দুয়ের মুখে এই দুজনের সেকালের কত গল্প শুনলাম, কিন্তু দেখুন কি পরিমাণ ভয় পান ওই জমিদার খালা আম্মাও। একবারও বলেননি চেয়ারম্যানের সাথে তার ননদ পালিয়েছিল বা কোনো রকম সম্পর্ক জড়িয়েছিল। আমি যখন পরিচয় দিয়ে বললাম তার সই নতুন জায়গায় নতুন সংসারে আছেন, তিনিও নিশ্চিন্তে তাদের সুদিনের গল্পগুলো আমাকে শুনিয়ে গেছেন। আর ভাইদের সাথে নাকি ঝগড়া করে আর বাড়িতে বেড়াতে যান না। পরিস্থিতি বুঝি সব মানুষকেই বানিয়ে গল্প বলা শিখিয়ে দেয়। ইফতেখার ব্যথিত দৃষ্টি ফিরিয়ে আবার মাটিতে তাকিয়ে থাকে। শ্রাবণ তার কাঁধে হাত রাখে। আমিও আপনাকে বেশ কিছু মিথ্যে বলেছি আপনার কিছু সত্য লুকিয়ে যেতে। আপনার কাছে নেওয়া প্রথম টাকাটা আমি ওনাকে দিয়ে গেছি, ভার্সিটির জন্য নেইনি। আপনি সেদিন 500 দেওয়ার পরেও আমি জমিনা খালার কাছে সারাদিন কাটাইনি। এসেছিলাম এই খালাম্মার কাছে। ইফতেখার এতে কোনোই অতিরঞ্জিত প্রতিক্রিয়া ব্যক্ত করে না। সে তো আগেই সন্দেহ এনেছিল তার উপর, তাই এসব তার কাছে নতুন কিছু নয়। সব নতুনত্বের মূলে বসে আছে জন্মদাতা পিতা। এই যন্ত্রণার চাপই নিতে পারছে না যেন। শ্রাবণ কি মিথ্যে বলছে? সব কোথায় মনে হচ্ছে না কেন? আবার বিশ্বাসও হতে চায় না। শ্রাবণ আরো বলে, অর্পার চেনও আমি বিক্রি করতাম না। ইচ্ছাকৃত একটা অপরাধ করেছি। কে কি রকম আচরণ করে আমার সাথে সেটা দেখার জন্য। এর চেয়ে বেশি প্রত্যাশা ছিল আব্বার কাছে। উনি তো সেদিন শাড়ি আর নুপুর দেখে স্পষ্ট জেনে গিয়েছিলেন আমার উদ্দেশ্য। তাই ভেবেছি তিনি হয় ক্রুদ্ধ হয়ে কড়া শাসাবেন আমাকে, না হয় মরিয়া হবেন নিখোঁজ স্ত্রীর জন্য। কোনোটাই হননি। কেমন একটা চাপা দিয়ে নিজেকে আড়াল রাখতে চান পরিবারের কাছে। একটু অতিরঞ্জিত হলেই বুঝি সুখের সংসারে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার ভয় ওনার। ইফতেখার নিস্তব্ধতার সাথে স্থির তাকিয়ে থাকে মাটিতে। শ্রাবণ তার মুখাবয়বে ব্যথাহত রাশি দেখতে পায়। কাঁধ থেকে হাত নামিয়ে নেয়, তার মুখটাও ভার হয়ে আছে। একটা মুহূর্ত বিরতি নিয়ে বলে, কিন্তু আমি দুর্গন্ধ ছড়াতে যাইনি আপনাদের সংসারে। একটা প্রত্যাশা নিয়ে গেছি। এক পরিচয়হীনার পরিচয় সুস্পষ্ট করতে গেছি। এক ভয়ার্ত মনে ভয়টুকু কাটানোর চেষ্টায় গেছি। এই মানুষটার বুকে সংসার নিয়ে বিশাল স্বপ্ন বাঁধা। দেখতে গেছি স্বপ্ন মুক্ত হওয়ার জন্য আকাশ খালি আছে কিনা। আমার একটা জবাব দেবেন? ধীর ধারায় ঘাড় ঘুরিয়ে শ্রাবণ পানে তাকায় ইফতেখার। শ্রাবণ বলে, আপনারা যদি আরো আগেই জানতেন তবে কি ওনাকে আপনাদের আঙিনায় আশ্রয় দেওয়ার জন্য ভাবতেন? ইফতেখার ধীর ধারাতেই আবার দৃষ্টি নামিয়ে আনে, নিরুত্তর দেবে সে। শ্রাবণ ততটাও হতাশ হয় না উত্তর না পাওয়ায়, বলে, আপনার আব্বার ভয় তো ঠিক এখানেই। ওনার সুশৃঙ্খল পরিবার বিশৃঙ্খল হয়ে পড়বে। সন্তানরা বুঝি মুখ ফিরিয়ে নেবে। আর বর্তমান সহধর্মিনী জানেই নাকি, কে জানে, হয়তোবা জেনে শান্তির প্রত্যাশায় চুপ আছেন, নয়তোবা জানলে ঘৃণা করতে থাকবেন। আব্বা সেই ভয়ও পেয়ে যাচ্ছেন। আশপাশ জুড়ে সম্মান নিয়ে দ্বিতীয়বার কাড়াকাড়ি চলবে চেয়ারম্যানের। ইফতেখার বসা থেকে উঠে যায়। আর শুনতে ইচ্ছে করছে না তার, বিরক্ত লাগছে সব। হনহন পায়ে তাই হাঁটতে ধরে বলে, বাড়ি যাব, চলো। শ্রাবণ তার হনহন হেঁটে চলার দিকেই তাকিয়ে থাকে। পরক্ষণে একটা ধীর নিঃশ্বাস ফেলে সে উঠে যায়। যেতে থাকে ইফতেখারের চলের পথেই।
ইফতেখার মোটরসাইকেলে উঠে বসেছে, চাবিও লাগিয়েছে। শ্রাবণ এসে উঠে বসলেই চলতে শুরু করবে, কিন্তু শ্রাবণ এগিয়ে তার নিকটে এলেও উঠে বসলো না, বরং চাবিটা তুলে নিল হাতে, বলল, বাড়ি যাব, তবে এখনই যাব না। ইফতেখার কিঞ্চিত বিরক্তির সাথে বলে, শ্রাবণ, ভালো লাগছে না আমার, চাবি দাও। কথা বলবো না, আপনার সাথে সময় কাটাবো, শুধু একদম চুপ থাকবো। সময় নষ্ট করার কোনোই প্রয়োজন নেই, বাড়ি যেতে হবে সন্ধ্যা নামার আগে। সন্ধ্যা নেমে আসুক, তবুও মাথা গরম রেখে মোটরসাইকেল চালানোর কোনো প্রয়োজন নেই। আমি সাবধানে চালিয়ে যাব। আপনাকে আমি বিশ্বাস করি, আপনি নিজের আগে আমার খেয়াল রাখবেন, কিন্তু পরিস্থিতিকে বিশ্বাস করি না। আপনি এখন পরিস্থিতি চালক, নিজের সাবধান থাকতে চাইলেও পরিস্থিতি হয়তো দেবে না। নেমে আসুন, প্রাণের ভয় আছে আমার, আমি বসতে পারবো না এমন চালকের পিছু। ইফতেখার হতাশাগ্রস্ত চোখে তাকায়। শ্রাবণ চোখের পলকে আবার ইশারা করে তাকে নেমে আসতে, নিজেও সরে যেতে থাকে গেটের বাইরে। ইফতেখার বাধ্য হয় নামতে, শ্রাবণের সাথে যায়। শ্রাবণ ধীরগতিতে হাঁটে আশ্রমের দেয়াল ঘেঁষা ফুটপাতে। অল্প পরিসরে কিছু পথকেই গন্তব্য হিসেবে চিহ্নিত করে নিয়েছে। সময় কাটানোর জন্য ধীর পায়ে যাবে, আবার একই ধীরতায় ফিরে আসবে। এই ধীরতার সঙ্গী হয়ে রয়েছে ইফতেখার। প্যান্টের পকেটে দুহাত গুজে রেখে সামনে দৃষ্টি গেঁথে চিন্তিত বেশে হেঁটে চলেছে সে। শ্রাবণ নিশ্চুপই আছে, বলেছে কথা বলবে না, তো বলবেই না। কিছুটা এগিয়ে ইফতেখারই জিজ্ঞেস করে, উনি কি যাবেন? নিয়ে গেলে? শ্রাবণ মুখে মৃদু হাসি ফুটিয়ে তাকায় একবার ইফতেখারের মুখে, বলে, জানি না, তবে আশা ছেড়ে দিয়ে বসে আছেন। আর ওনার যা অবস্থা, প্রতিনিয়ত ডক্টর দেখাতে হচ্ছে। সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা প্রকাশ করেননি? না, ক্যান্সার মানুষকে তিলে তিলে শেষ করে। আবার কখনো কখনো ভিন্ন কিছুও দেখা যায় সৃষ্টিকর্তার নিয়ামতে, তবে এমন গল্প খুব কমই জানে। ইফতেখার নিশ্চুপ হাঁটতে থাকে আবারও। শ্রাবণ নিজ থেকেই বলে, উনি আপনাদের খোঁজ খবর রাখতে দারুণ আগ্রহ বোধ করেন। আমাকে দেখলেই আপনাদের ভাই বোনদের সম্পর্কে জানতে চান। আমার সাথে আপনাদের আচরণ কেমন যাচ্ছে, আমি সেখানে ভালো আছি কিনা, সবার সাথে মানিয়ে নিতে পারছি কিনা, এসব গল্পে জমে ওঠেন। যে ভিটায় ওনার রাঙা চরণ ধুলো ওড়েনি, সেই ভিটায় যেন আমি ধুলো উড়িয়ে যাই, এমনটা সবসময় বলে দেন যখনই আসি কিংবা ফোনে কথা বলি। ওনার ফোন আছে? না, শিখা আপুর সাথে কথা বললে ওনার সাথেও বলা হয়। ইফতেখার আবারও চুপ থাকে। দোকান থেকে এক বোতল পানি নিয়ে 2 ঢোক গিলে গলা ভিজিয়ে তোলে। শ্রাবণকে জিজ্ঞেস করে, কিছু খাবে? দুদিকে মাথা নাড়ে শ্রাবণ। পানির বিল দিয়ে বোতল হাতে বেরিয়ে আসে সে। শ্রাবণ তার হাত থেকে বোতল নিয়ে নিজেও গলা ভেজায়। ইফতেখার বলল, বাড়িতে ফিরতে তো দেরি হবে, দুপুরে খাবারটা খেয়ে নাও। এখানে কিছু? চলুন তবে হোটেলে। ইফতেখার সামনের এক হোটেলে যেতে চাইলে শ্রাবণ তাকে পেছনে ফেলে আসা হোটেলে নিয়ে যায়। এখানকার খাবার শ্রাবণের কাছে তুলনামূলক রুচিসম্মত মনে হয়। ইফতেখার তার ইচ্ছা অনুযায়ী যায়। দুপুরে খাবারটা সেরে নিতে বসে দুজনেই। এইটুকু সময় ফাতিহাকে জানার চাপটা ইফতেখারের মাথায় হালকা করতে শ্রাবণ নিজের গল্প শুরু করে দেয়। কিভাবে তার এই চাকরিতে নিযুক্ত হয়, এর আগে কি করত, কোথায় পড়াশোনা করত, এদিকে রাস্তাঘাটে চলাচলে তার কোন কোন জায়গাগুলো অভ্যস্ততার আওতায়, এসবই জানাতে থাকে। এই হোটেলও তার অভ্যস্ততার এক অংশ। পরপরই আবার আশ্রমে ফিরে এসে এবার মোটরসাইকেলে যাত্রা করে বাড়ির দিকে। আজ পুত্র এবং পুত্রবধূকে একত্রেই বাড়ি ফিরতে দেখে পারভিন কারো কাছে কিছু বললেন না শ্রাবণের বাড়ি না থাকা নিয়ে। ছেলেকেও জিজ্ঞেস করেননি কোথায় গিয়েছিল। গোমরা মুখবেশে নিজের মধ্যেই একরকম ক্রোধ চাপিয়ে রাখলেন। শ্রাবণ নিতান্তই তার অপছন্দের হয়ে উঠছে। বিরক্ত হয়ে পড়েন চেহারা দেখলেই। ছেলের বউ নিয়ে তো এমন প্রত্যাশা ছিল না তার। শ্রাবণও কিছু বলেনি, নিজের মতো ঘরে বাইরে প্রয়োজনে আসা যাওয়া করছে। ইফতেখারের মুখটা থমথমে। ঘরে এসে পোশাক বদলালো, হাত মুখ ধুয়ে নিল। কোথাও যাওয়ার ইচ্ছা না থাকায় কপালের উপর হাতের পিঠ রেখে নিশ্চুপ শুয়ে রইল। মাথায় একরকম বোঝা চেপে আছে। ভাবনার কুলকিনারা পাচ্ছে না খুঁজে। সত্য কি ঠিক সত্য না মিথ্যা? সত্য এমন অকল্পনীয় কেন হতে হবে? কান্তাদের বাড়ির সাথে নিজেদের বাড়ির বিপরীত সম্পর্ক নিয়েও ভেবে যাচ্ছে খুব। মাও তো তাদের দেখতে পারে না। তবে কি উনি জানেন সব, নাকি কোনোভাবেই অজানায় পড়ে আছে ওনারও, নাকি জেনে শুনে এসেছিল? আর যদি তা না হয়, আব্বা তো এই মায়ের সাথেও অবিচার করলো, দুজন নারীকে ধোকার আড়ালে রাখলো। শ্রাবণ যা জানালো সব ঠিক তো, নাকি জন্মদাতা পিতাকে যেমনটা জানতো তাই ঠিক? মাগরিবের নামাজে দাঁড়িয়ে এই পরীর হই হুল্লোড় শুনছিল বাইরে। নামাজ শেষ করে বেরিয়ে আসে শ্রাবণ। মুরগিকে বকাঝকা করছে পরী, তাকে কেন এত বিরক্ত করছে? অন্ধকার হয়ে এসেছে চারিদিক, এখনো কেন খোয়ারে যাচ্ছে না? রং ঢং কেন শুরু করেছে? শ্রাবণ বারান্দায় দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে পরি? যা জ্বালান জ্বালাইতাছে বাচ্চাগুলো। আধ ঘন্টা ধরে ছুটতে ছুটতে আমার পা দুইটা বিষিয়ে যাইতেছে। ভাবি আসেন তো একটু ধরি।
একটা আচার যদি না দিছি আমার নাম পড়ি না। শ্রাবণ মৃদু হাসির সাথে নেমে আসে বারান্দা ছেড়ে। বড় মুরগির ভয়ে বাচ্চাগুলো উঠতে চায় না খোয়ারে। তাকে সাহায্য করতে শ্রাবণ এক পাশে দাঁড়ালেন, অন্য পাশে পরি ঘেরাও করে ধরে নেয়। কিছু ছোটাছুটি শ্রাবণকেও করতে হয়েছে। সবগুলো খোয়ারে তুলে দিয়েই শ্রাবণ বলে, এক্কেরে আমগো দীপু ভাই। মৃদু হেসে শ্রাবণ বলে, সব দুষ্টুমি কি শুধু বিপু ভাই করে? পরি তো তার চেয়েও এগিয়ে। কইলেন একটা কথা, আমি এত দুষ্টামি করি না। আপনার সামনে ভালা সাজ্জা থাকে, দেখাই ভালা কন তারে। অবশ্য মাস্টার হইয়া একটু ভদ্রবেশ তারে পাইয়া লইছে আজকাল। সে যাই হোক, পরির নাম আজ থেকে পরি না, কারণ পরি মুরগির বাচ্চা ধরে আসার দেয়নি, নিজের নামটা বদলাতে চাইছিল। লজ্জা পেয়ে হাসে পরি। শ্রাবণ বাইরের বাথরুম পর্যন্ত গিয়ে হাত ধুয়ে আসে। পুনরায় ফেরার পথে গেটের দিকে কারো গলা শুনতে পায়। সেদিকে চোখ রেখে সে ঘর পর্যন্ত আসে ধীর পায়। গেটের প্রায় ভেতরে আছেন আফজাল হোসেন। লাইটের আলোয় দেখা যাচ্ছে তাকে। মসজিদ থেকে এলেন। ওপাশের মানুষটা পর্যন্ত আলো পৌঁছেনি বিধায় দেখা হলো না, তবে কণ্ঠ আধার অবয়বে বুঝে নেওয়া হয়েছে সে খালিদ ভাই, যদিও কথা বলছে স্বাভাবিকের তুলনায় নিম্নস্বরে। শ্রাবণ মৃদু হেসে রান্নাঘরে চলে আসে। আফজাল হোসেনও গেটের ধার ছেড়ে এসেছে পরপরই। পরীকে ডেকে চা চাইল। শ্রাবণও চা নিতেই এসেছিল নিজের জন্য। কিছুক্ষণ আগে বানিয়ে রাখার কারণে ঠান্ডা হয়েছিল। গরম বসিয়েছে সে। পরী চাল নিচ্ছিল ড্রাম থেকে। সাড়া দেয় আফজাল হোসেনের ডাকের। শ্রাবণ পরপরই বলে, তুমি ভাত বসাও, আমি নিয়ে যাই চা। গরম হয়ে এলেই 2 কাপ চা হাতে বেরিয়ে আসে শ্রাবণ। যাওয়ার পথে একটা অরপার টেবিলে রেখে অন্যটা নিয়ে যায় শ্বশুরের জন্য। ঘরে প্রবেশ করতে করতে সালাম দেয়। বিড়বিড়িয়ে উত্তর দেয় আফজাল হোসেন। টুলে চা রাখতেই তিনি হাত বাড়ান কাপ নিতে। শ্রাবণ যাওয়ার আগে জিজ্ঞেস করে, টোস্ট দিব আব্বা? না, কই গেছিলা তুমি আজ? কেন আব্বা, কোনো দরকার ছিল? না তেমন কিছু না, বাড়ি দেখলাম না যে, তাই জিগাই। গেছিলা কোথাও? গিয়েছিলাম তো ঠিক, কিন্তু ছেলে আর ছেলের বউয়ের কথার দিকে এত কান পেতে রাখলে চলে আব্বা? খালিদ ভাই ঠিকঠাক খবর দিতে পেরেছিল তো? থমথমে চোখে শ্রাবণের চোখে তাকায় আফজাল হোসেন। ঠোঁটের বাঁকে হাসি স্পষ্ট রেখেই কথা জিজ্ঞেস করে তাকিয়ে আছে শ্রাবণ ওই মুখে। তার ধারণা সকালে যখন ইফতেখারের সাথে সে বারান্দায় কথা বলছিল তিনি সব শুনেছেন আর খালিদ ভাইকে লেলিয়ে দিয়েছেন। আফজাল হোসেন সেকেন্ড 5 তাকিয়ে থেকে থমথমে গলায় জিজ্ঞেস করে, তুমি তার কাছেই গেছো? ঠোঁট টেনে মুচকি হাসে শ্রাবণ। পরোক্ষভাবে উত্তর দেয়, আমি একা কোথাও যাইনি আব্বা, আপনার ছেলেও গিয়েছিল আমার সাথে, কিন্তু খালিদ ভাই তাকে দেখেনি। কথার পরপরই চলে যায় শ্রাবণ। আফজাল হোসেন কটাক্ষ চোখে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। এই স্পর্ধা উপেক্ষা বরাবরই ক্রুব্ধ করে তোলে তাকে ভেতর থেকে। এখনো তুলছে, সাথে ভাবাচ্ছেও। ইফতেখার সকালে রান্নাঘরে এসে মাকে দেখতে পায় ইফতেখার, সাথে আছে পরি। পরির উদ্দেশ্যে সে বলে, গোয়ালা এসেছে, দুধ নিয়ে আয় পরি। যাইতাছি। হাড়ি নিয়ে সাথে সাথে বেরিয়ে যায় পরি গোয়ালের দিকে। ইফতেখার দাঁড়িয়েই থাকে। মাকে বলে, মা, জরুরি কিছু জিজ্ঞেস করার ছিল। রান্নায় ব্যস্ত থেকেই পারভিন জানতে চায়, কি? কান্তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক? ঘাড় ঘুরিয়ে ভুরু কুচকে পিছু তাকায় পারভিন। খেমটা গলায় বলে, 2টা ভাই মিলা পাগল করে ফেলছিস। চাস কি তোরা? এতই যদি আল্লাহ থাকে তোর বাপের কাছে যা। তোর বাপকে গিয়ে বল কি দরকার তোদের। সন্তান নিয়া কোনো রকম আশা করা সাইরা দিছি আমি। তুই যেমন নিজের জীবন নিজে বুঝা নিছস, ওইটা অনেক। আমার মাথার পেছনে ঘ্যান ঘ্যান করতে আসবি না একটাও। আমি বিপুর ব্যাপারে কিছু বলতে আসিনি, আব্বার ব্যাপারে জানতে আসছি। আব্বার সাথে ওই বাড়ির কি সম্পর্ক? তোর আব্বার সাথে ওই বাড়ির কোনো সম্পর্ক নাই। না থাকলে তাদের সাথে আমাদের সম্পর্ক এত খারাপ কেন? তারা আমাদের দেখতে পারে না। কেন দেখতে পারে না? ভালো মানুষের শত্রুর অভাব থাকে না। যে কোনো চেয়ারম্যানকেই তার ইউনিয়নের অনেকেই দেখতে পারে না, আব্বাকেও পারে না। তাই বলে সম্পর্ক এতটাও খারাপ না অন্যান্যদের সাথে। অথচ জন্ম থেকেই দেখছি সাত্তার কাকাদের সাথে আমাদের কোনো রকম যায় না। কিন্তু কেন? আমি জানি না। আব্বা যে আরেকটা বিয়ে করেছিল সেটাও তুমি জানো না? থমকে তাকায় পারভিন। মুখে কোনো কথা উচ্চারিত হয় না তার। ছেলে এসব কি বলে, কেন বলে? সুস্পষ্ট কণ্ঠে জিজ্ঞাসা ছুড়ে মায়ের চোখ মুখ দেখে যায় ইফতেখার। জবাবের প্রত্যাশায় থাকে, কিন্তু মা জবাব দেয় না। ইফতেখার আবারও বলে, মা, তুমি জানো না? কে বলছে তোকে এইসব? যেই বলুক, কথা সত্য কিনা আমার জানা দরকার। মিথ্যে কথা। তবে তুমি জানো না? কি জানবো? বললাম না মিথ্যে কথা। কে শুনিয়েছে তোকে এইসব আজগুবি কথা?
যদি বলি ওই নারীর কাছেই শুনে এসেছি, তবে বিশ্বাস করবে? চুলো বন্ধ করে দেয় পারভিনের হাতে, কিন্তু চোখ সরে না ইফতেখার হতে। কেমন ব্যথার ক্রোধ জন্মাচ্ছে ওই চোখের কটরে। বিস্ময় তো আগে থেকেই জেগে আছে। থমথমে গলায় পারভিন জিজ্ঞেস করে, কোন নারী? যার সাথে আব্বার বিয়ে হয়েছে, জানা গেছে। আমার সংসার তছনছ করার জন্য কি মানুষ চারদিক থেকে উঠে পড়ে লাগছে? কার কি ক্ষতি করছি আমি? তুমি কারো ক্ষতি করনি, কিন্তু যার সাথে আব্বা প্রতারণা করেছে তার খুব ক্ষতি হয়েছে। ইফতি, বাবাকে প্রতারক ইঙ্গিত করায় ধমক দেন পারভিন। এমনটা বলতে ইফতেখারেরও খারাপ লাগে, কিন্তু ধমকে দমে না সে। কণ্ঠ একই রকম স্বাভাবিক ও সুস্পষ্ট রেখে বলে, কথাটা তিনি নিজে আমাকে জানাননি, কিন্তু আমি সম্ভবত ভুল জানিনি মা। ওই বাড়ির সাথে আমাদের সম্পর্ক এই জন্যই খারাপ কারণ কান্তার ফুপু আব্বার প্রথম স্ত্রী ছিল। ছিল না। ছিল না? না, সম্পর্ক ছিল ঠিক, স্ত্রী ছিল না। আমি তো শুনলাম। কি শুনলি? তোর আব্বার থেকে তুই বেশি জানিস সত্যতা। তাই তো তোমার কাছে জানতে এলাম। সম্পর্ক ছিল এক সময়, তার ভাইদের পছন্দ ছিল না, মেনে নেয়নি, সেখানেই ডিসমিস হয়ে গেছে সব। এতদিন পরে এই সব কথা উঠছে কেন? কারণ আব্বা ওনাকে দূরে নিয়ে গেছে তার পরিবার থেকে এবং ফেলে চলে এসেছে। আর এতদিন পরই হঠাৎ আমি জেনে উঠলাম। মিথ্যা গুজব ছড়ায় এইসব শত্রুরা। এলাকার মানুষ জানেই না, হয়তো জানলেও ভুলে গেছে। গুজব আর কে ছড়াবে মা? হতেও তো পারে তুমি জানো না সেসব। ইফতি, কথা বাড়াস না, যা সত্য জানালাম, আর এই সবে কান দিস না। কান না হয় নাই দিলাম, চোখের সামনে দেখে আসা একটা দুর্দশাগ্রস্ত নারীকেও দেখবো না মা, যাকে অধিকার বঞ্চিত করা হলো একটা সম্পর্ক থেকে। একটা কথা কয়বার বলতে হয়? বললাম না উনি বিয়ে করেননি। বিশ্বাস করতে এত আপত্তি কিসের তোর? তবে তো তুইই ভালো জানোস, আমার কাছে জিজ্ঞেস করার কি দরকার ছিল? নিশ্চিত হতে জিজ্ঞেস করছি যে তুমি কতটা জানো। নিজের পিতার সম্পর্কে এত লুকানো সত্য নিশ্চয়ই কোনো সন্তানেরই প্রত্যাশার নয়। এমন কিছু শুনতেও প্রত্যাশা রাখে না কোনো সন্তান। কেন? মানুষের বিয়ের আগে পছন্দ থাকতে পারে না কাউকে? তুই বিয়ে করিসনি নিজে পছন্দ করে? পছন্দ করলেই সে প্রতারক হয়ে যায়? পছন্দ করাটা কোনো সমস্যা না মা, একাধিক বিয়ে করেছে, তা জানাও আমার কোনো সমস্যা না। কিন্তু অধিকার বঞ্চিত করে কাউকে ঠকানোই বড় সমস্যার। এমন তো না যে বিয়ে করেছিল তারপর তালাক হয়ে গেছে। দুই পক্ষই দুই দিকে নিজেদের মতো করে ভালো আছে। সমস্যাটা এই জায়গায় যে একজনের ভালো থাকার জন্য অন্যজন দুর্দশাগ্রস্ত হয়ে আছে। পাগল হয়ে গেছিস? চোখের সামনে থেকে যা বলছি, দিন দিন বাবা মায়ের সাথেও শত্রুতা শুরু করছিস সন্তান হয়ে। খুব বড় হয়ে গেছিস, ঝামেলা পাকাতে শিখেছিস। কিভাবে দূরত্ব বাড়িয়ে সংসার আলাদা করবি? কি তোর বউ ভিন্ন হতে চায় সংসার থেকে? কেন করছিস এমন? আমি শান্তি চাই, আর কিছু চাই না। ভিন্ন চাইলে হয়ে যা। ইনকামের রাস্তাও নাকি খুঁজে নিছিস? যেভাবে ইচ্ছা চল, তবুও বউয়ের কথায় বাবা মাকে দোষী করিস না, শেষকালে কষ্ট দিয়ে মারিস না। আমি চাই না আমার কোনো বাচ্চার ওপর অভিশাপ লাগুক। কথার সাথে কান্না জড়ো হচ্ছে চোখের কঠোরে ও কণ্ঠে। ইফতেখার তার মায়ের ভুলটা ভাঙাতে প্রত্যুত্তরে বলে, কথায় কথায় শ্রাবণকে টেনো না মা। কান্তাদের কিংবা আমাদের কোনো আপন আত্মীয় ছিল না, আর ছিল না শত্রু। এখানে সে নিরপেক্ষ ব্যক্তি ছাড়া কিছুই না। তা না হলে চাল পাকিয়ে ঘরেই ঢুকলো কেন? কাল তুই তার সাথে যাসনি, আর আজ আমায় এসব জিজ্ঞেস করতে শুরু করছিস? সে তো ওই বাড়ি থেকেই আসছে। আর কি বিশ্বাস করাতে চাস আমায়? ওই মেয়ে তোর আব্বার সাথে আমার সাথে কেমন আচরণ করে তা দেখি না আমি? তুই কি দেখিস? রূপে অন্ধ হয়ে গেছিস? দেখবি না কিছুই। বড় হইছিস, সংসারের হাল ধরতে শিখছিস। এখন বাপ মা না হলেও তোর চলবো। কথা একদিন থেকে অন্যদিকে গড়িয়ে যাওয়া বড্ড হতাশায় ইফতেখার। ধীর নিঃশ্বাসের সাথে হতাশাগ্রস্ত চোখের পলক ফেলে সে বলে, মা তুমি ভুল বুঝছো শ্রাবণকে। সে চাইছে না এমন কিছু, আমিও চাইছি না। কিন্তু যে সত্য দেখলাম তা তো আর না দেখার ভান করে এড়িয়ে যেতে পারি না। পারভিন হাত জোর করে বলে, যা তো বাবা যা। বউ ঠিক, এই মাই ভুল। তোরা সবাই সুস্থ, এই মা পাগল। আর পাগল বানিয়ে যন্ত্রণা দিস না আমাকে। হতাশার সাথে বিরক্ত হয়ে ওঠে ইফতেখার। প্রত্যাশার কিছুই হলো না। হনহন পায়ে তাই রান্নাঘর ছেড়ে গেছে, কারণ মা কিছুই শুনতে চাইছে না। পারভিন একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে চুলোর কাছে। গম্ভীর বেশি একটু থেমে থেকে চুলোর চাবিটা আবার চালু করে দেয়। শক্ত মেজাজেই রান্নায় মনোযোগ বসানোর চেষ্টা করে। শ্রাবণ কিছু কথা শুনেছে বিপুর ঘরে থেকে, এসেছিল বিছানাপত্র গোছাতে।
তাদের মাছেলের কথা কানে ধাক্কা খেতেই কাজ থামিয়ে মনোযোগ পড়ে গেছে সেদিকে। এখন শেষ হতেই ধীর নিঃশ্বাস ফেলে পুনরায় কাঁথা বালিশ ঠিক করতে ব্যস্ত হয়েছে। ইফতেখার চলে গেল এদিক পথেই, বেরিয়েইছে গেছে সম্ভবত। নাস্তা করবে না। শ্রাবণ দরজায় এসে তার দেখা পায়নি দৃষ্টিগোচরে। ভাবুক বেশি অর্পার ঘরে পৌঁছেছে, পা ঝুলিয়ে বসে আছে খাটে। অশান্তি ঠিকই হচ্ছে ঘরে, শান্তির একটা পথ ডেকে আনা জরুরি, কিন্তু কিভাবে? মানুষের চিন্তন ও মনন শক্তি যে এক নয় সবার, তবে তো সমস্যা সৃষ্টিও হতো না কোনো, আর না আসতো অশান্তি। ইফতেখার বাজারে এসে বাবাকে দেখতে পেয়েছে। মসজিদের সামনে দাঁড়িয়ে কথা বলেছে এক মুরব্বির সাথে। বাবার দিকে তাকিয়েই হাঁটতে হাঁটতে এগিয়ে গেল তার ক্লাবে। মা তো তার প্রত্যাশার জবাব দিলই না। বাবাকে কি করে জিজ্ঞেস করবে বাবারই লুকানো অতীত? ভাবতেই লজ্জা পায় ইফতেখারের। এমন লজ্জাকর সত্যের সাথে তার পরিচয় না হলে কি হতো? একটা মুহূর্তের জন্য ভেবে নিতে ইচ্ছে হয় যা জেনেছে সব মিথ্যে হয়ে যাক, এমন কিছু সত্য বলে উদ্ঘাটিত না হোক, সব তথ্য ভুল হোক, তবুও হয় না যেন। চিন্তিত বসে কিছুক্ষণ চেয়ারে হেলে একাকী বসে থাকে, হাতলে কোনোই ভর করে। মিনিট পাঁচেক যেতেই বেরিয়ে আবার তালাবদ্ধ করে দেয় ক্লাবের কপাট। বাড়ি ফিরে আসে হন হন পায়ে। মোটরসাইকেলটা নিয়েই আবার সাথে সাথে বেরিয়ে আসে বাড়ির সীমানা ছেড়ে। অনুমতি নিয়ে ফাতিহার কেবিনে প্রবেশ করে ইফতেখার। পাশাপাশি বিছানা দুই বৃদ্ধা গল্প করেছে বসে বসে। ফাতিহার বয়স ততটাও বৃদ্ধা পর্যায়ের না। কখনো কখনো অভাব অনটন কিংবা অসুখ বিসুখ মানুষকে স্বল্প সময়ে বয়স বাড়িয়ে ফেলে। সংখ্যায় বছর কম হলেও তারা বার্ধক্যে নত হয়ে পড়ে। ইফতেখার ধীর পায়ে নিকটবর্তী হতেই ফাতিহার নজর পড়ে তার দিকে। বিস্মিত মুখে অপলক তাকিয়ে থাকে তার পানে। ইফতেখার সালাম দিয়ে ফলের প্যাকেটটা হাত থেকে রাখে বিছানার এক কোণে। অস্পষ্ট স্বরে সালামের জবাব দিয়েছে ফাতিহা। ইফতেখার নিজ দায়িত্বে টুল টেনে পাশে বসে জিজ্ঞেস করে, কেমন আছেন আম্মা? আম্মা ডাকে হৃদয় জুড়িয়ে যায় ফাতিহার। চোখটা ভিজে আসে হালকা করে। দরজার দিকে তাকিয়ে খোঁজে কাউকে, জবাব দেওয়া আর হয় না। ইফতেখার তার দৃষ্টিকে অনুসরণ করে পিছু ফিরে দেখে দরজায় প্রত্যাশার কেউ নেই, শূন্য ময়দান। পুনরায় তার মুখে তাকিয়ে বলে, শ্রাবণ আসেনি, আমি একাই এসেছি। আপনি কি গতকালের চেয়ে সুস্থ অনুভব করছেন? আঁচল টিপে চোখ মুছে ফাতিহা বলে, আমার আর ভালো থাকা। ইফতেখার পাশের রেখে ফলমূল দেখে বলে, ফল তো সবই আছে দেখা যায়, খাননি কিছুই। ভালো থাকবেন কি করে? মেয়ে খাইয়ে গেল, সেইটুকুতেই বসে থাকলে হবে? মুখে হাসি ফোটানোর চেষ্টা করে ফাতিহা বলে, আগেই সবই তো আছে, এগুলো আনতে গেছো কে অযথা? খাওয়ার জন্য এনেছি, খেতে হবে আপনাকে। নিজ হাতেই বাটিতে পানি ঢেলে কিছু আঙুর ধুয়ে দেয় ইফতেখার তাকে। আরো কিছু এগিয়ে নিয়ে দিয়ে আসে পাশের বিছানায় বসে থাকা বৃদ্ধাকেও। পুনরায় টুলে বসে ফাতিহাকে বলে, আমি একটু প্রয়োজনে আপনার কাছে এসেছি আম্মা, আমার একটু সাহায্য করবেন? মুখে সজনের হাসি ফোটানোর চেষ্টা করে ফাতিহা। আমি এবার কি করতে পারবো তোমার জন্য? আমি কিছু জানতে এসেছি, আমায় হতাশ করবেন না। বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে ওঠে ফাতিহার। মুখে সৌজন্যের হাসিটুকু মলিন হয়ে যায় দুশ্চিন্তায়। কি জিজ্ঞেস করতে চায় সে? আবার সেই অতীতের খোলাসা? মেয়েটা বলে দিয়েছে বুঝি কিছু? কেন বলল? কেমন দুশ্চিন্তাগ্রস্ত চোখে তাকিয়ে থাকে সে ইফতেখারের দিকে। ইফতেখারও আন্দাজ করতে পারে তার মনের সন্দেহটুকু, তবুও তা জানতে হবে। সে আবারও বলে, আমায় হতাশ করবেন না আম্মা। শ্রাবণ আমায় অনেক কিছু জানিয়েছে, কিন্তু সবটা তাৎক্ষণিক বিশ্বাস আনতে পারে না আমার মাঝে। গত রাতে ঘুম হয়নি আমার। আপনি আমায় নিশ্চিত করুন যেন আজ রাত একটু ঘুমাতে পারি। আপনি কি সত্যি আমার বড় আম্মা? ফাতিহা চোখ সরিয়ে নেয় তার থেকে। উত্তর দিতে একদমই অনিচ্ছুক। কেন মেয়েটা এমন করলো? তাকে তো নিষেধ করেছিল সব বলতে। নাছরবান্দা মেয়ে শুনল তাকে। ইফতেখার জবাবের প্রত্যাশায় তাকিয়ে থাকে। পরক্ষণে আবার বলে, চুপ থেকে আমায় হতাশ করবেন না আম্মা। আপনি আমায় সত্যিটা বলুন, যেন কিছুটা হলেও ঠিক আসে। কেউ না, আমি তোমার কেউ না। দুহাত মাথা দুদিকে নাড়াতে থাকে ব্যথাতুর কণ্ঠে অনাগ্রহ প্রকাশ করে করে। ইফতেখার হতাশায় কম্পিত একটা হাত তার দুহাতের মুঠোয় ধরে। আমি আপনাকে আম্মা ডেকেছি না, কেন তবে ছেলেকে উপেক্ষা করবেন? শ্রাবণকে আপনি উপেক্ষা করতে পেরেছিলেন, আমাকেও করবেন না। আমার জবাবগুলো দেন। আপনাকে আব্বা সত্যি করেই গ্রাম থেকে নিয়ে এসেছিল? চোখের পাতা বন্ধ করে কেঁদে ওঠে ফাতিহা। এদিকে জবাবের প্রত্যাশায় অস্থির হয়ে আছে ইফতেখার। চাপা হাত ঝাঁকিয়েই জবাব চায়। আম্মা বলুন। উপর নিচে মাথা ঝাঁকিয়ে হ্যাঁসূচক জবাব দেয় ফাতিহা। পরবর্তী প্রশ্নে এগিয়ে যায় ইফতেখার। তারপর বিয়ে করেছিলেন আপনারা, সংসার করেছিলেন এই শহরে? আবারও মাথা ঝাঁকিয়ে জবাব দেয় ফাতিহা। ইফতেখার ব্যতীত ঢোক গিলে পরপরই যা জেনেছে কোনোটাই মিথ্যে জানেনি। তবে সে আরো জিজ্ঞেস করে, তারপর আব্বা আপনাকে অপবাদ দিয়ে ফেলে চলে গেছে, আর খোঁজ নেয়নি? অন্য হাতে আঁচল তুলে মুখ ঢেকে নেয় ফাতিহা।
কোনো রকম জবাব না দিয়ে হুহু শব্দ যোগে এবার কাঁদে সে। ইফতেখার তার হাতটা ছেড়ে দেয় নিজেকে সামলে নেওয়ার সুযোগ দিয়ে। নীরবে বসে থাকে কিছুক্ষণ মেঝেতে স্থির তাকিয়ে। মনে অবর্ণনীয় এক ব্যথা অনুভব করে। নিষ্পৃত আর অপ্রত্যাশিত নির্মম সত্য তার এই ব্যথার কারণ। কি অদ্ভুত যন্ত্রণা দিচ্ছে তাকে আবারও। মেঝেতে স্থির তাকিয়েই থাকে এই যন্ত্রণা নিবারণের জন্য। ফাতিহার কান্না কমে এলেই সে আঙুরের বাটিটা এগিয়ে দেয় খাওয়ার জন্য। ফাতিহা খায় না, চুপ করে বসে থাকে। তাকায়নি ইফতেখারের দিকেও। ইফতেখার টুলটা আরেকটু টেনে বিছানার সাথে ঘেঁষে বসে। হাত বাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে নিজ মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলে,